This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই মুহূর্তে যে খবর আমরা ব্রেক করছি 26 এর হোমওয়ার্কে ফার্স্ট ক্লাস পেল তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জ দখলে রাখলো জোড়াফুলি। বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের। এবারও সেকেন্ড বয় হয়েই থাকতে হলো বিজেপি প্রার্থী আশিস ঘোষকে। বাম কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয় স্থানে বাম কংগ্রেস জোট। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, একটু আগে যেটা বলছিলাম যে তাহলে শুধু কি এই তৃণমূল কংগ্রেসের জয় কি শুধু সময়ের অপেক্ষা, সেটাই হলো? জয় শুধু সময়ের অপেক্ষা নয়, ঘোষণাটা সময়ের অপেক্ষা। কারণ জয় প্রায় নিশ্চিত, এটা বলা যেতেই পারে তিনি জয়ী হয়ে গেছেন। তার কারণ হচ্ছে আর মাত্র কয়েকটা রাউন্ড রয়েছে। যে রাউন্ডে যে পরিমাণ ভোট রয়েছে তাতে উনি প্রায় ৪৫,০০০-এরও বেশি ভোটে নির্বাচিত হয়ে রয়েছে, জয়ী এগিয়ে রয়েছেন। অর্থাৎ তাকে আর কিন্তু পরাজিত করা বা পিছনে ফেলে দিয়ে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ তিনি জয়ী। এখনো পর্যন্ত শুধুমাত্র সরকারিভাবে ঘোষণার অপেক্ষা। বলা যেতে পারে যে গত যে বিধানসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে যে ফলাফল হয়েছিল, অর্থাৎ আলিফা আহমেদের পিতা তিনি যে নির্বাচিত হয়েছিলেন তার থেকে প্রায় ১০,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু তিনি জয়ী হচ্ছেন। অর্থাৎ বলা যায় যে উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস আগের থেকে ফলাফল ভালো করলো এবং বিজেপির ফল কিছুটা হলেও কমলো। তার কারণ দেখো, জোট প্রার্থী যতটা ভোট পেয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে জোট প্রার্থী বিগত দিনে যে তাদের নির্বাচনে যে ফলাফল ছিল সেই ফলাফলের প্রায় সমতুল্য। কিন্তু যে ভোটটা বাড়লো তৃণমূল কংগ্রেসের, সেই ভোটটা কিন্তু অনেকটাই বিজেপির ভোট তৃণমূলের বাক্সে গেছে, এমনটাই কিন্তু মনে করছে এক শ্রেণীর মানুষ। অথবা মহাদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাই, কারণ আলিফা আহমেদ তিনি ইতিমধ্যেই জয়ী হয়েছেন এই কালীগঞ্জ উপনির্বাচন থেকে। তো এটা কি খুব প্রত্যাশিতই ছিল আপনাদের কাছে? আমি তো জানি না যে মিডিয়ার কাছে কেন অপ্রত্যাশিত ছিল, কারণ তৃণমূল কংগ্রেস যে জেতে এটা নিয়ে তো তৃণমূল কংগ্রেস বা বাংলার মানুষের কোনো সংশয় নেই। মূল লড়াইয়ের আকর্ষণে কেন্দ্র সবসময় থাকে ছাগলের দ্বিতীয় সন্তান কে হবে আর তৃতীয় সন্তান কে হবে। আজকেও তার অন্যথা হয়নি। দেখা যাচ্ছে কংগ্রেস সিপিএম এর জোট কখনো দ্বিতীয় হচ্ছে, আবার কখনো বিজেপি দ্বিতীয় হচ্ছে। বাংলার মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, বাংলার মানুষ বারবার একটাই জিনিস বোঝাচ্ছে যে ৩৬৫ দিন যারা মানুষের পাশে থাকে তার নাম মমতা ব্যানার্জির দল, অভিষেক ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেস। ৩৬৫ দিন পরিষেবা দেবে তৃণমূল কংগ্রেস। আর শুধুমাত্র মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় হাতিয়ার করে যদি অন্য দলগুলো ভাবে যে তারা জিতে যাবে, বাংলার মানুষ বারবার তাদের ভুল প্রমাণ করছে। উপনির্বাচনগুলোতে 10টায় এর আগেও প্রমাণ করেছে, এবারও প্রমাণ করলো কালিয়াগঞ্জে। এবং এটা হচ্ছে ট্রেলার। সিনেমা রিলিজের আগে যেরকম ট্রেলার রিলিজ হয় তারপরে পুরো সিনেমা আছে, তো এটা যদি ট্রেলার হয়, ট্রেলারে যদি 11-0 হয়, তাহলে গোটা সিনেমাটা কি হবে বুঝতে পারছেন তো? 294, 250 প্লাস। আজকে বাংলার মানুষ ভাগ্য নিয়মটা সেটা লিখে দিল পরিষ্কার করে। ধন্যবাদ অরূপবাবু। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমি আরো একবার চলে যাবো মহাদেবের কাছে। মহাদেব, একটু আগে তুমি যেটা বলছিলে যে গতবারের যে প্রাপ্ত ভোট ছিল তার থেকে উপনির্বাচনে আরো 10,000 বেশি ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। কি কি ফ্যাক্টর এখানে ক্লিক করেছে বলে মনে হয় মহাদেব? একদম দেখো, এখানে যেটা বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে তাদের যে উন্নয়ন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য জুড়ে যে উন্নয়ন, সেই উন্নয়নের প্রভাব পড়বে এই নির্বাচনে। এবং তৃণমূল প্রার্থী তিনি এটাও আশা করছিলেন যে ব্যবধান বাড়বে। ব্যবধান কতটা বাড়বে সেটা নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু ব্যবধান বেড়েছে, ব্যবধান অনেকটাই বেড়েছে। বলা যায় যে প্রায় ৩৮,০০০ ভোটে এর আগে নির্বাচনে প্রার্থী তার বাবা তিনি জয়লাভ করেছিলেন, এখন প্রায় সেটা ৪৫-এর ওপর। অর্থাৎ শেষ যে নির্বাচনের ফল ঘোষণা হবে তখনই স্পষ্ট হবে যে কতটা ভোটের ডিফারেন্স হলো। কিন্তু প্রায় ধরে নাও ১০ থেকে ১২,০০০-এরও বেশি ভোটে কিন্তু রীতিমতো গত বছরের থেকে এবছরে তিনি নির্বাচিত হলেন। ফলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেটা দাবি করেছিলেন প্রার্থী, যে উন্নয়ন, মূলত উন্নয়নকে তিনি হাতিয়ার করেছিলেন এবং সেই উন্নয়নের জেরেই বলা যেতে পারে এই সাফল্য। এবং উপনির্বাচনের ক্ষেত্রে দেখা যায় শাসক দলের কিছুটা হলে এগিয়ে থাকে শাসক দল নির্বাচনের ক্ষেত্রে, সেটাও এটা কাজ করলো। পাশাপাশি যেটা বলা হচ্ছিল দেখো এটা বা পাশি জেলা বা তার কতটা প্রভাব পড়বে, মূলত এই ভোটের ফলাফল দেখে বোঝা যাচ্ছে যে দুর্নীতি বলো আর পাশের জেলায় বলো বা
অপারেশন সিন্দুর তেমন কোনো প্রভাব কিন্তু সেটা লক্ষ্য করে গেল না। তবে যেটা বিরোধী দলের নেতা যা দাবি যে তিনি যে কটি মূলত টার্গেট করছিলেন সেখানে ভোট শতাংশ বেড়েছে। ধন্যবাদ মহাদেব। কালীগঞ্জ উপনির্বাচনে বড় জয়ের পথে তৃণমূল, অভিনন্দন জানালেন তৃণমূল নেত্রী। কালীগঞ্জের সর্বস্তরে মানুষকে কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদকে স্মরণ করে মা মাটি মানুষকে জয় উৎসর্গ করলেন তৃণমূল নেত্রী। কালীগঞ্জ উপনির্বাচনে বড় জয়ের পথে তৃণমূল কংগ্রেস, অভিনন্দন জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জের সর্বস্তরে মানুষকে কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদকে স্মরণ করে মা মাটি মানুষকে জয় উৎসর্গ করলেন তৃণমূল নেত্রী। 2021 বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল 1,11,696, অর্থাৎ প্রায় 54% ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী। বিজেপি প্রার্থীর সঙ্গে 21-এ জয়ের ব্যবধান ছিল প্রায় 47,000। অন্যদিকে 2024-এর লোকসভা ভোটের নিরিখেও কালীগঞ্জ বিধানসভা এলাকায় 30,000-এরও বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। দু 2021 বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল 1,11,696, অর্থাৎ প্রায় 54% ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী। বিজেপি প্রার্থীর সঙ্গে 21-এ জয়ের ব্যবধান ছিল প্রায় 47,000। আর ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, কালীগঞ্জ তো হাতছাড়া হয়ে গেল উপনির্বাচনে, কিন্তু তবুও তো আপনারা আত্মবিশ্বাসী। শুভেন্দু অধিকারী বলছেন যে সয়েল টেস্ট করার ছিল সেটা হয়ে গিয়েছে, হিন্দু ভোট 70 থেকে 80% পেয়ে গিয়েছেন। দেখুন, কালীগঞ্জের যে ডেমোগ্রাফি, কালীগঞ্জের যে জনসংখ্যা, জনবিন্যাস, তাতে প্রায় 60% সংখ্যালঘু ভোট। তো তার ফলে কোশ্মিনকালেও আমাদের ওই এলাকাটা আমরা এবার জিতবো সেটা আমরা ভাবিনি। আপনারা এরকম একটি আসনে বিজেপি জিতবে এই আশা আপনারা করছেন দেখে আমাদের ভালো লাগছে। ভবিষ্যতে বিজেপি এই আসনগুলিতেও জিতবে, তবে সরকারে আসার পর। কিন্তু আমাদের দেখার ছিল যে সনাতনী বাঙালির ভোট আমরা কেমন পাচ্ছি, এবং যে ট্রেন্ড আমরা দেখছি আমরা অত্যন্ত তাতে আশাবাদী। এই ট্রেন্ড এইভাবে যদি বাঙালি হিন্দু, সনাতনী হিন্দুরা আগামী বিধানসভা ভোটে ভোট দেয়, তাহলে নিশ্চিত জানবেন যে হীরক রানী বাই বাই হয়ে যাবে। ধন্যবাদ জগন্নাথ বাবু। আর এই কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি সফল, এমনই দাবি শুভেন্দু অধিকারী। কালীগঞ্জ নিয়ে মাথা ব্যথা ছিল না, 109টি বুথে গুরুত্ব দিয়েছিলাম, সেখানে 70 থেকে 80% হিন্দু ভোট পেয়েছি। 26-এর ভোটে হিন্দুরা এরকম ভরসা রাখলেই হবে, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুসলমানরা বলে এরা হিন্দুদের পার্টি, এটা মমতা ব্যানার্জি শিখিয়েছে, ইমাম মুয়াজ্জিনদের দিয়ে প্রচার করা হয়। তা আমরা ওদের এলাকায় প্রচারও করিনি, এজেন্টও দিইনি। আমরা 109টা হিন্দু বুথকে নিয়ে পড়েছিলাম। হিন্দুরা 70 ভাগের বেশি, কোথাও 70 কোথাও 80 ভাগ হিন্দু বুথে, সব বুথেই প্রায় সব বুথে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছেন হিন্দুরা। এই আস্থা বাংলার হিন্দুরা রাখলেই হবে। এবং যে 74টা আসন মুসলিম ডোমিনেট, তার মধ্যে কালীগঞ্জও পড়ে। কালীগঞ্জ নিয়ে কারো উৎসাহ নেই, ভোটের ফল নিয়ে কারোর। আমাদের কনসার্ন ছিল যে হিন্দু ভোটটা আমরা কতটা পাচ্ছি দেখা। ইনিশিয়ালি আমরা দেখছি যে ঠিক আছে। 26-এর মুখ্যমন্ত্রীকে ফের ভবানীপুর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। আগামী ভোটে ভবানীপুরে বিজেপি জিতবে, এখানে দাঁড়ান। মেটিয়াবুরুজে যাবেন না, ভবানীপুরে হারাতে পারবো, মেটিয়াবুরুজে পারবো না। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা, শুনুন কি বলছেন তিনি। 6টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুরে, এবং আমি আপনাকে বলছি আগামী মার্চ এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। আমি মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আপনি এখানে দাঁড়ান, পালাবেন না। নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছিলেন, আপনি এখান থেকে আবার মেটিয়াবুরুজে যাবেন না, মেটিয়াবুরুজে আপনাকে হারাতে পারবো না। এদিকে আবার উত্তাল বিধানসভা, বিজেপি বিধায়কদের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ কেন জানতে চেয়ে বিধানসভা কক্ষে বিক্ষোভ। বিজেপি বিধায়কদের গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড,
শঙ্কর ঘোষ, অগ্নিমিত্র পাল, দীপক বর্মন, মনোজ ওরাও। মাইক টেবিল ভাঙচুরের অভিযোগে 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার। মার্শাল দিয়ে বের করে দেওয়ার সময় ধস্তাধস্তি, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। কেন সাসপেন্ড বিধায়করা জানতে বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী। স্পিকারের সঙ্গে বিরোধী দলনেতা তুমুল বিতণ্ডা, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনা হবে ঘোষণা বিরোধী দলনেতার। আমাদের বিধানসভার নিয়ম বোঝাচ্ছেন, বিধানসভার নিয়ম অনুযায়ী মন্ত্রীরা বয়ানে নেবে শাসক দলের বিধায়কদেরকে উত্তেজিত করে। যেদিন বিরোধী দলের বিধায়ক হিসাবে চিফ হুইপ হিসাবে আমার বলা বন্ধ করেছিল, তাহলে সেটা কোন আইন ছিল? এই কথা বলার পরে আমরা প্রতিবাদ জানিয়েছি, মার্শাল থেকে নিয়ে এসে আমাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। আমরা কোনো কথা বলতে পারবো না, আমাদের জনপ্রতিনিধি করে পাঠানো হয়েছে। এলাকার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোটে জিতিয়ে জনপ্রতিনিধি করে পাঠিয়েছে, কিন্তু আমরা কোনো এলাকার কথা বলতে পারবো না, কোনো অন্যায়ের কথা বলতে পারবো না। আমাদের মুখ বন্ধ করে বসে থাকতে হবে। কারণ যদি জানতে চান, আমরা বলেছি শুক্রবার ডক্টর অশোক লাহিড়ীর কথা বা আমাদের যারা বক্তব্য রেখেছে তাদের কথা কেন এক্সপাঞ্জ করা হলো, কেন? এমন কি কোনো নিয়ম আছে অধ্যক্ষ মহোদয় যে সরকারের কথা না শুনলে আপনি বক্তব্য বিরোধীদের এক্সপাঞ্জ করে দেবেন? এটা কি নতুন নিয়ম শুরু করলেন? 4 বিজেপি বিধায়ক তারা সাসপেন্ড হতেই বিধানসভায় শুভেন্দু অধিকারী আর স্পিকারের মধ্যে বাকবিতণ্ডা। অধিবেশন কক্ষে স্পিকারের সঙ্গে শুভেন্দুর তর্কাতর্কি। কেন সাসপেনশন, কেন সাসপেন্ড হলেন তারা জানতে চান শুভেন্দু অধিকারী। স্পিকারের চেয়ারের কাছে গিয়ে তর্ক শুভেন্দু অধিকারী আর শুভেন্দুকে সরে যাওয়ার নির্দেশ স্পিকারের। স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা, শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্রর ঘড়ি প্রামাণ্য স্বরূপ রেখেছি। স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান, তারপরে বলছে একে বের করে দাও। ভাষা বিরোধী দলনেতার উপরে, একে বের করে দাও। এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং 20 জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয়। ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই। আমি আমার দুটো হাত আমি আমার ট্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম আমি হাত বের করব না, আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে। আমি 15 মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান ধর্ণা চালিয়ে যাই। শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন, এটা হতে পারে না। আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ, চশমা, ঘড়ি, জামা কাপড় ছেঁড়া ভাঙা, তারও বিচার করতে হবে। উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি, আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই স্পিকারের এগেনস্টে আর একটা সেশন বাকি আছে, উইন্টার সেশন। আমরা আবার অনাস্থা আনবো, আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো, আর বাইরের লড়াই হবে। আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব। বিধানসভাটা তো গুন্ডামির জায়গা নয়, বিধানসভা হচ্ছে মানুষের কল্যাণে আলোচনার জায়গা, গণতন্ত্রের মন্দির। আর শুভেন্দু অধিকারীরা এটাকে গুন্ডামির জায়গা তৈরি করেছে। মুখে বলছে কি আমাদের কথা বলতে দেওয়া হয় না। মার্শালদের বলা হয়েছে যে এদেরকে বার করে দাও, এরা কথা শুনছে না, শুধু ব্যাঘাত ঘটাচ্ছে। তো স্পিকারের সে অধিকার আছে, আমরা লোকসভায় দেখিনি। স্পিকার যা সিদ্ধান্ত নিয়েছেন এটা স্পিকারের সিদ্ধান্ত। কি শুভেন্দু অধিকারী গিয়ে তর্ক করছেন? ওনাকে তো আগে সবচেয়ে গুন্ডা দলের সর্দার হচ্ছেন তো শুভেন্দু অধিকারী। বিধানসভায় শুভেন্দুর দুয়ারে হাওয়াই চটি। বিরোধী দলনেতার ঘরের সামনে 5 রঙের 5 জোড়া হাওয়াই চটি। কে রাখলো নতুন এই হাওয়াই চটি? বিধানসভা জুড়ে শোরগোল নিয়ে মুখ্য সচেতকের সঙ্গে কথা শুভেন্দুর ব্যক্তিগত সহায়কের। কিছু জানেন না, জানিয়েছেন মুখ্য সচেতক। এমনই দাবি শুভেন্দুর ব্যক্তিগত সহায়কের। জিজ্ঞেস করলাম আমাদের অপোজিশন চিফ তো বলতে পারলেন না কিছু কে করেছে। আমি মার্শালকে খবর দিলাম, মার্শাল ডেপুটি মার্শালকে পাঠালো, তারা এসে ছবি তুলে নিয়ে গেল। যে হঠাৎ দেখছি 5 রকম 5 জোড়া জুতো
এখানে অপোজিশন লিডারের ঘরের সামনে পড়ে রয়েছে। আমি একে বললাম, মার্শালকে বললাম যে সিসিটিভিটা দেখুন যে কেউ এদিকে এসছে, এসে ফেলে গেছে কিনা। আপনার ঘরের সামনে বিধানসভাতে হাওয়াই চটি রেখে দিয়ে চলে যাচ্ছে, বিধানসভার ভেতরেই কাণ্ড। কালীঘাটে পাঠিয়ে দেবো, ওনার লাগবে হবে। মেঘালয়ের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে স্মৃতি ফিরল এবার আন্ধ্রার কুর্নুলে। বিয়ের 1 মাসের মধ্যে নৃশংসভাবে খুন স্বামী। সোনামের মতো এক্ষেত্রেও স্ত্রীর ষড়যন্ত্রের দিকেই আঙুল পরিবারের। চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি সামনে আসছে? দেখো, মেঘালয়ের যে ঘটনাটা ঘটেছে সোনামের, সেই ঘটনারই কিন্তু অনেকটাই সেই ঘটনার সঙ্গে মিল রয়েছে। তবে এটা একেবারে হানিমুন ট্রিপ বলা যায় না। গত মে মাসে বিয়ে হয় ঐশ্বর্য এবং তেজেশ্বরের। তেজেশ্বর একজন কানাড়া ব্যাংকের কর্মী এবং ঐশ্বর্য তিনি একজন প্রাইভেট সার্ভেয়ার। তার কিছুদিন পরেই হঠাৎ করেই তেজেশ্বর মিসিং হয়ে যায় এবং তার দেহ পাওয়া যায় এবং সেই দেহ পোস্টমর্টমের পরে জানা যায় তাকে খুন করা হয়েছে। এবং সামগ্রিকভাবে যে সিসিটিভি ফুটেজ এবং বা ইলেকট্রনিক সার্ভিলেন্স থেকে যে সমস্ত তথ্য পাওয়া গেছে, সেখান থেকে মনে করা হচ্ছে যে তেজেশ্বরের সদ্য বিবাহিত স্ত্রী ঐশ্বর্যা এবং ঐশ্বর্যার মা সুজাতা এবং আরো একজন ব্যক্তি এরা পরিকল্পনা করে খুন করেছে। কারণ এই ঐশ্বর্যার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এর আগে যখন তেজেশ্বরের সঙ্গে বিয়ে ঠিক হয়, সেই সময় ঐশ্বর্য বিয়ের ঠিক 5 দিন আগে পালিয়ে গিয়েছিল এবং সেই সময় জানা গিয়েছিল যে ঐশ্বর্যার সঙ্গে অন্য কারোর একটা সম্পর্ক রয়েছে। তারপরে আবার তারা ফিরে আসে এবং ফিরে আসার পরে তারা এই বিয়েতে সম্মত হয় এবং সেই জায়গা থেকে কোথাও মনে করা হচ্ছে যে একটি অন্য কারোর সঙ্গে সম্পর্ক জেরেই, তীক্ষ্ণ প্রেমের জেরেই এই খুন এবং সেটা বিয়ের কয়েকদিনের মধ্যেই। ধন্যবাদ সিজার। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।